তাড়াতাড়ি অন করে দেন। হ্যাঁ, Oh, sure. Let us start it. আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চান্সপ্রাপ্ত Excellent. শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমাদের সাথে উপস্থিত আছে ইমন মিয়া আর সাইমন মোহাম্মদ সাইম, দুইজন শিক্ষার্থী যারা এবার চান্স পেয়েছে। তো তাদের কাছ থেকে আমরা ছোট করে তাদের পরিচয়টা আমি একটু জেনে আসবো। প্রথমে টিএল লিমন, তোমার পরিচয়টা একটু সংক্ষেপে সবার কাছে বলো। আসসালামু আলাইকুম। আমি টিয়াল লিমন, জামালপুর জেলা থেকে বলতেছি। আমি বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটির এবিউটি এক্সাম দেওয়ার পর 193 মেরিট আসছে। এখন আমি পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছি। দোয়া করবেন যাতে টিভিতে চান্স হয়। এটুকুই আমার। ওকে, আচ্ছা। এরপরে আমরা একটু সাইমন মোহাম্মদ সাইমের কাছে আসবো। তোমার পরিচয়টা একটু সংক্ষেপে সবার কাছে বলো। আসসালামু আলাইকুম। আমি সাইমন মোহাম্মদ সাইম, কক্সবাজার থেকে বলতেছি। আমি ইন্টার কমপ্লিট করছি কক্সবাজার গভর্নমেন্ট কলেজ থেকে। তো আমি আপুর এখানে এক্সাম দিতাম আর কি, এক্সাম বেসের মধ্যে। আর আমি আলহামদুলিল্লাহ রাজশাহী ইউনিভার্সিটিতে এক্সাম দিছি, বি ইউনিট, আমি কমার্স থেকে মূলত। তো এখানে আলহামদুলিল্লাহ আমার পজিশন আসছে 383তম, আলহামদুলিল্লাহ। পরে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক্সাম দিছি ডি ইউনিটের, আলহামদুলিল্লাহ ওইখানেও আমার চান্স হচ্ছে। ওইখানে আমার পজিশন আসছে 474তম, আলহামদুলিল্লাহ। আর গুচ্ছতে দিছিলাম, আলহামদুলিল্লাহ ওইখানেও ভালো হয়েছে। এখানে আমার প্রায় 68 মতো আসছে। তো সংক্ষেপে এটা হচ্ছে আমার পরিচয়। এখনো আর তেমন পরিচয় সৃষ্টি করতে পারি না, ইনশাল্লাহ ভার্সিটি গেলে আরো অনেক পরিচয় সৃষ্টি হবে, তখন বলে যা বল পেলো সব। হ্যাঁ, এতটুকুই আমার সংক্ষেপে আর কি বলা। তোমার তো আহ, দেখেই না। হ্যাঁ, আমার আসলে এখানে আদার তো সব দিকে আমি রুমের মধ্যে আছি। আর বিশেষ করে এখানে নির্বাচনী প্রচারণা চলতেছে, তো আওয়াজগুলো যাতে না ঢুকে, সেজন্য আমি জানলা বন্ধ করে রুমের মধ্যে অ্যাড হয়েছি আর কি, রুমের ভিতরে। সেজন্য আমার একটু নাও দেখা যেতে পারে, তো আমার কথাগুলা শোনা যাবে আশা করি। হ্যাঁ, হ্যাঁ। তোমাকে মনে হইতেছে যে একটা মিম দেখি, যে একটা উগান্ডা নাকি গুচ্ছা দাঁত দেখা যায় শুধু, এরকম মনে হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দেখা যাচ্ছে না। ও, থাক, সমস্যা নাই, আমি এমনিতে বলবো। না আসলে রুমের ইতিমধ্যে ভিতর। অনেকেই লাইভটা সরাসরি দেখছে, তো যারা যারা লাইভটা একটু দেখছো তারা একটু শেয়ার করে দাও বেশি করে। আজকে আমরা চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের গল্প শুনবো এবং তাদেরকে সংবর্ধনা জানাবো। তো সাইমনের পরিচয়টা আমরা আরেকটু ডিটেলসে যদি একটু জিজ্ঞেস করি, যে সাইমন কোথা থেকে তুমি আসলা এবং তোমার চান্স পরে জার্নিটা যদি একটু সংক্ষেপে আমাদের সাথে বলতা। আচ্ছা, আমি বলতেছি। আসলে আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, গ্রামের মধ্যে তো একেবারে। তো আসলে বলতে গেলে আমি একেবারে একটা মানে লোয়েস্ট স্টুডেন্ট বলা যায়, আলহামদুলিল্লাহ। তেমন মেধাবীও নয়, আবার এরকম আর কি, মোটামুটি মোটামুটি লেভেলের। তা আমি একেবারে একটা গ্রামের একটা প্রত্যন্ত স্কুল থেকে পড়াশোনা করছি। আহ, আমাদের এখানে আমি কক্সবাজার জেলার অন্তর্গত একটা ইউনিয়ন আছে ঈদগড়, ওইখান থেকে আমি এসএসসি দিয়েছিলাম। এরপর আমি আমাদের এখানে টাউনের মধ্যে কক্সবাজার সরকারি কলেজে পড়াশোনা করছি ইন্টার মধ্যে। তো এমনি একাডেমিক লাইফ বলতে গেলে ওইটাই। তবে আলহামদুলিল্লাহ আমি একটু পরিশ্রম নিজেকে মেক করার জন্য চেষ্টা করতাম আর কি। আমি 9-10 মধ্যে তেমন আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম না বলতে গেলে। তো বড় ভাইদের অনুপ্রেরণা আর এরকম নিঃশব্দের মতো আপুদের অনুপ্রেরণা নিয়ে মূলত আমার এই মধ্যে যাত্রা। তো ভাইদেরকে দেখতাম সবাই ইউনিভার্সিটিতে পড়তেছে, আমাদেরকে অনেক অ্যাডভাইস দিত মাঝে মাঝে স্কুলে গিয়ে। তো
তো ভালোই লাগতো। তো তখন থেকে আসলে মানে ভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্নটা দেখতাম আর কি। আহ, মানে কিভাবে যে ওখানে চান্স পাই, কিরকম হয়, মানে ওদেরকে দেখে অবাক অবাক হয়ে থাকতাম, মানে কিরকম করে হয় যে আহ, ওদেরকে দেখে মনে হতো মানে ওরা আরেকটা গ্রহ থেকে আসছে মনে হয়, ভার্সিটি চান্স পাইছে কিরকম জানি। তো আসলে মানে বড় ভাই থেকে বিভিন্ন অ্যাডভাইস নেওয়া, এই তারপর বিভিন্ন আপুদের ডিরেকশন নিয়ে এইভাবে আলহামদুলিল্লাহ মানে পথ চলা আর কি। আমি এমনি এখানে আরো জায়গায় মানে বিভিন্ন জায়গায় কোর্সিং করতাম। বিশেষ করে আমাদের চট্টগ্রামস্থ একটা কোর্সিং সেন্টার আছে, প্রাইম, আপনারা জানেন আশা করি। ওইখানে প্রাইমের মধ্যে এমনি আমি পার্মানেন্টলি ওইখানে আমার কোচিংটা করা। তো আমি এক্সাম গুলো দিতাম, মানে আপুর থেকে ডিরেকশন নিতাম। আপু শুধু মানে বলতেন আমার আর আপুর মধ্যে শুধু এক্সামের মধ্যে সীমাবদ্ধ নয়, আপু আমাকে মানে ছোট ভাইয়ের মধ্যে স্নেহ করতেন অনেক, ডিরেকশন দিয়ে আমাকে সবসময় মোটিভেটেড করতেন। তো আলহামদুলিল্লাহ এই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি করেছি। আর আহ, মানে আপুদের, বড় ভাইদের দোয়া, আর বিশেষ করে আম্মু আমাকে বেশি দোয়া করতেন। সেজন্য আলহামদুলিল্লাহ হয়তো আমি আজকে মানে পাবলিকান হতে পেরেছি। অবশ্য পরিশ্রম অনেক ছিল, সব সব মিলিয়ে আর কি। আর বিশেষ করে আম্মুর দোয়াটা আমি অনেক বেশি মানে প্রায়োরিটি সব ক্ষেত্রে। মানে আমি যখন এক্সাম হলে ঢুকবো তখন আগে আম্মুকে একটা ফোন করতাম, আম্মু আমি এখন মানে এক্সাম দিতে ঢুকবো, আপনি বেশি করে দোয়া করিয়েন যাতে ছক্কা হয়, মানে যাতে আমি ওইখানে যাতে ছক্কা মারতে পারি, মারলে যাতে সার না হয় সবগুলো ছক্কা হয়, সেজন্য একটু দোয়া করিয়েন বেশি করে। এভাবে আম্মুর থেকে দোয়া নিতাম। তো মানে সব মিলে আর কি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপু, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে, আহ আচ্ছা এতটুকু আমার বলা। আহ, আপনি আমাকে হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন করেন, তারপরে বিস্তারিত বলা যাবে আসলে সবগুলো। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, বিস্তারিত সবার কাছ থেকে সবকিছু শুনবো। এখন আমরা একটু আমাদের আরেকজন যে মেম্বার, নাদিম হায়দার। জি আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নাদিম হায়দার যে আছে তার কাছে একটু আমি চান্স ফর জার্নিটা সংক্ষেপে জানতে চাবো। আমি মোহাম্মদ নাদিম হায়দার, নজিপুর থেকে বলছি। আমি নজিপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করছি এবং তারপরে অ্যাডমিশনের প্রিপারেশন। সো অ্যাডমিশনের জন্য পড়াশোনা অনেক করতে হয়, ইনশাল্লাহ করেছি এবং আজকের যে সফলতা পরিশ্রমের কারণে হয়েছে, সাথে কিছু মানুষের অবদান তো অবশ্যই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আজকে এই পথে আসার তৌফিক আমাকে দিয়েছে। সাথে পিতা মাতার তো অবদান রয়েছেই, তাদের অনেক দোয়া এবং পরিশ্রম। এছাড়াও অনেক বড় ভাই বা আপু, তাদের দেখে অনেক ইন্সপিরেশন পাইছিলাম যে একটা সময় আমাকেও পাবলিকান হইতে হবে। তো ইনশাল্লাহ আজকে পাবলিকান হয়েছি রাজশাহী ইউনিভার্সিটিতে 272তম পজিশন এ ইউনিটে, আর ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 1452 পজিশন। এক্ষেত্রে আহ নিসর্গ শবনম আপুকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ ওনার যে এক্সাম ব্যাচ ছিল আমি ওইটাতে ভর্তি হয়েছিলাম এবং সেখানে এক্সাম দিয়ে অনেকটা উপকার হয়েছে এবং পড়াশোনাটা একটু গতি সহকারে গতিময় ভাবে চালাতে পারছিলাম আর কি। তো ধন্যবাদ আপু আপনাকে এই পথ চলায় আমাদের সাথে, আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এক্সাম গুলো নেওয়ার জন্য। তো এই আর কি। হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরিশ্রম করার জন্য এবং আলটিমেটলি চান্স পাওয়ার জন্য। তোমাদেরকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না, সংবর্ধনা আরো অনেক কিছু তোমাদের জন্য থাকবে। তো এই গেল আমাদের চান্স পাওয়ার মোটামুটি জার্নিটা, এরকম ছিল। তো এখন আমি একটু টিএল লিমনের কাছে জানতে চাইবো যে চান্স পাওয়াটা, এটা যখন কখন থেকে তোমার মনে এই স্বপ্নটা দেখা শুরু হলো যে আমাকে চান্স পেতেই হবে?
সত্যি বলতে সত্যি বলতে আমি আমি ইন্টার লেভেলে বিএম কারিগরি থাকছি, কখনো পড়ি নাই, কখনো বুঝি নাই যে পাবলিক ইউনিভার্সিটি বলতে একটা ইউনিভার্সিটি আছে। যেটা আমি সত্যি সেটা বলতেছি। যখন অত মাস দিল, তখন আমার এক কাকা, সে মাস্টার মাস্টার এক স্কুলে করে চাকরি করে, সে বললো, মামুন তোর তো পয়েন্ট ভালো, তুই পাবলিক ইউনিভার্সিটি একটা সিট পাইতে পারোস, প্রিপারেশন নে। তখন দুই একটা ভাই পরিচিত পাড়াপড়শি ভাই আছে, তাদের কাছে পরিচয় করাই দিল। তারপর আমি ময়মনসিংহে একটা ফোকাস, তারপরে ইউনিয়ন কোচিং এ ভর্তি হতে গেলাম। টাকার অভাবে ভর্তি হতে পারলাম না। আমি 5,000 টাকা নিয়ে যাই, সেখানে 17 থেকে 18,000 টাকা লাগে ভর্তি হতে। আমি ভর্তি হতে পারলাম না। তারপর ভাইকে বললাম, ভাই আমি তো ভর্তি হতে পারলাম না টাকার অভাবে। তিনি আমাকে কয়েকটা বই সাজেস্ট করলেন, আমি বইগুলা কিনাই না সেই সেপ্টেম্বর থেকে আর পরীক্ষার আগের অক্টোবর পর্যন্ত দৈনিক ডেইলি 15 ঘন্টা করে আমি পড়ছি। আমার রুটিনটা এমন ছিল যে খাওয়া, গোসল, তারপরে নামাজ, এই তিনটা জিনিস বাদে অন্য কোনো কাজ ছিল না। একদম কুমায় বলতে গেলে। সকাল 6টায় উঠা রাত 1টায় ঘুমানো, অনেক কষ্ট হয়েছে। আমি এক চিন্তা করছি যে পড়লে পাবলিক, না হয় পড়বো না। তার জন্য আমি ন্যাশনাল আবেদনও করি নাই। নো রিস্ক নো গেইন, এটা আমার প্যাশন ছিল। নো রিস্ক নো গেইন। অনেক হার্ড ওয়ার্ক করছি, আল্লাহর রহমতে আমি একটা পজিশনে আসছি। অনেক বলতে গেলে শেষ হয় না, অনেক পরিশ্রম। তারপরে এই আপুর, নিসর্গ আপুর এক্সাম ব্যাচে আপু অনেক হেল্প করছে, অনেক সময় দিছে আমাদের। বিশেষ করে আমি অনেক আপুকে উম, বেশি বেশি নক দিছিলাম, অনেক ডিস্টার্ব করছি। আপু 99 অনেকবার বোঝাইছে। আপুর এক্সাম দিতাম, অনেক ভালো লাগতো এক্সাম গুলা দিতে। এখন আমি পাবলিকান রাবিয়ান, ইনশাল্লাহ দিয়ে দিতে হবে। অনেক হার্ড ওয়ার্ক ছাড়া কিছু হয় না, এটাই আর কি। বাহ, হ্যাঁ আপু। চমৎকার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে আছে আমরা ঠিক। আছে অনেক আছে, অনেক কষ্ট করছি জীবনে। সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, সাকসেস ইজ এ জার্নিং। এটা একটা জার্নিং থাকতে হয়। যেমন এই করোনার জন্য 2-3 বার করে পরীক্ষা পাস হয়ে গেল। আমি অনেক ফ্রেন্ড আছে, প্রায় 20 থেকে 30 জন ফ্রেন্ডের সাথে অ্যাড আছি, জানা যারা কিনা করোনার জন্য এই পরীক্ষা থামার কারণে তাদের পড়ার স্পিড কমাই দিছে। কিন্তু আমি আল্লাহর রহমতে আরো স্পিড বাড়াইছি, কারণ আমি কোনো কোচিং করি নাই। তারা কোচিং করে, তারা সিট পাইতেছে, আমি কিছু পারতাছি না। আমি আমার পড়া আরো গতি বাড়াইছি। পরিশেষে বিইউপির এক্সামটা দেওয়ার পর আমি বুঝছি যে ইনশাল্লাহ আমি 193তম পজিশনে আসছি। এখন রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছি, বাকিটা আল্লাহর ইচ্ছে। অনেক কষ্ট করছি বলতে গেলে, অনেক। মানে ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাই নাই আমি, ফ্যামিলি থেকে সাপোর্ট পাই নাই আমি, একমাত্র সেই কাকা ছাড়া আর কেউ সাপোর্ট দেয় নাই। আর টাকাও দেয় নাই, টাকা অন্যজনে দিচ্ছে। তারপরে বাবা মা এমনিতে সাপোর্ট করছে, অনেক হেল্প করছে। তাছাড়া অনেক বলতে গেলে কিছু বলে না আসলে। এটাই আপু। যাক, যারা সামনের বছর এডমিশন দিবে তাদের জন্য এই কথাগুলো কিন্তু ইন্সপিরেশন, যে একটা মানুষ যে কিভাবে রিস্ক নিতে আর পারে, যে আমি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আপু, আমি যে আমাকে তারা মোটিভেট করবে,
আমি সবসময় ভাবছি তারা আমাকে মোটিভেট করবে কেন, আমি নিজেই যা করতে পারি তাই বেস্ট। আমি আমার নিজেরটা দিয়ে দেখবো, তার কথা নিয়ে আমি ইন্সপায়ার কেন হবো? আমি ইন্সপায়ার হবো আমার ভিতর থেকে। আমি পাই না, আমি কিসের জন্য পাই না তার সেটা দেখবো আমি। আমি যে পাই না ওইটা আগে কিসের জন্য পাই না ওইটা দেখে ছাড়বো। অন্য বলে দিবে যেমনি পড়ো অমনি পড়ো, আমি সেটা আর কি আপত্তি করিনি কখনো। নিজে থেকে নিজে inspire হয়েছি অনেক সময়। আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আপু এইগুলো। আচ্ছা, হ্যালো তো আপু। এটাই হচ্ছে আমাদের ইন্সপিরেশন। যারা সামনের বছর পরীক্ষা দিবা, তোমরা যারা লাইভটা দেখছো বা দেখো নাই, তারা সবাই লাইভটা দেখো এবং দেখো যে কিভাবে রিস্ক নিতে হয়। সেই রিস্ক নেওয়ার উদাহরণ হচ্ছে আমাদের সামনে টিএল লিমন, যে সে রিস্ক নিয়েছিল। সে ন্যাশনালে ভর্তি হলো যে হয় আমি পাবলিকে পড়বো না তাহলে পড়বো না কোথাও। নোরেক্স নোগেন, এটা আমার হ্যাঁ, সবসময় মাথায় ছিল। আর এটা এটা বলতে গেলে আমার টেবিলের উপরে লেখা ছিল নো রিস্ক নো গেইন, তারপর সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন ইটস এ অনলি জার্নি। কষ্ট করতে হবে। চমৎকার একটা মানে কথা আমরা আজকে শুনলাম যে নো রিস্ক নো গেইন, সাকসেস ইজ নট আ ডেস্টিনেশন, সাকসেস ইজ আ জার্নি। তো যারা সামনের বছর পরীক্ষা দিবা তাদের জন্য এটা হচ্ছে একটা সবচেয়ে বড় ইন্সপিরেশন। আহ মানে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা মানুষ কিভাবে রিস্ক নিয়ে সফল হয়, রিস্ক নিতে পারে। সেটাই হচ্ছে আজকে আমরা দেখলাম। তো আমাদের মধ্যে আরো একজন আছে, নাদিম হায়দার। তো তোমার চান্স পাওয়ার যে স্বপ্নটা, এটা কখন থেকে শুরু হয় আর কখন মনে হয় যে চান্স পেতেই হবে? আপু ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখতাম, অনেক বড় হতে হবে। ক্লাস 5 থেকে বেসিক্যালি এটা স্বপ্ন ছিল, যখন আমার এলাকার অনেক বড় ভাই বা আপু এরা চান্স পাইতো, তখন একটা বিষয় লক্ষ্য করতাম যে যারা চান্স পাইতো তাদেরকে মানুষ অনেক সম্মান দেয় এবং তাদের আলাদা একটা মানে ইমেজ থাকে সমাজে আর কি। তো এটা দেখে অনেক ইন্সপিরেশন পাইতাম আর কি। তো তাদেরকে দেখেই তাদেরকে একটা আইডল হিসেবে ভেবে ভাবতাম যে আমিও একদিন পাবলিকিয়ান হব, এবং সে অনুযায়ী অনেক চেষ্টা করছি, পড়াশোনা করছি, লাইফে অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। এবং এর আগে যে বললো টিআই লেমন ভাই, যে নো রিস্ক নো গেইন, সো এটা মানতে হয় যে রিস্ক ছাড়া কোনো কিছুতে সফলতা অ্যাচিভ করা পসিবল না। তো আমি অনেক রিস্ক নিয়েছিলাম এবং ন্যাশনালে আমিও ভর্তি হয়ে নাই, এবং ছোটবেলা থেকে একটা আকাঙ্ক্ষা ছিল, অনেক বড় ধরনের আকাঙ্ক্ষা ছিল যে আমি পাবলিকান হবই। সেটা কোন আল্লাহ চাইছে এবং আল্লাহ দয়া করছে বলে আজকে আসতে পারছি। কোনো অঘটন ইনশাল্লাহ ঘটে নাই। চেষ্টা চেষ্টার পরিশ্রমের ফল পাইছি। তারপরে আহ এমনিতেই বাবা মায়ের অনেক চেষ্টা দেখতাম, সংগ্রাম দেখতাম, যে তারা অনেক কষ্ট করে আমাকে আমার পিছনে শ্রম দিচ্ছে, এবং তাদের তো অবশ্যই একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যে আমার ছেলে এক সময় অনেক বড় হবে এবং আমাদের সম্মানটাকে আরো বাড়িয়ে দিবে। সো এটা নিয়ে অনেক ভাবতাম, এবং অবশেষে ইনশাল্লাহ আজকে সফল হতে পারছি। এটুকু। যাক, আমরা অনেক সফলতার গল্প শুনছি। তো এখন আমি একটু সাইমনের কাছে একটু ডিফারেন্ট প্রশ্ন করব। সেটা হচ্ছে, তোমার কি কখনো এরকম মনে হয়েছে যে আমার দ্বারা চান্স হবে না, আমি ব্যর্থ, আমার দ্বারা কিছুই হবে না? যখন এরকম মনে হয় তখন তোমার মানে এটার থেকে তুমি উত্তোলন করার জন্য কি কি করতা? মানে আমাদের সময় দেখা যাচ্ছে কি যে যারা চান্স পাচ্ছে না বা ব্যর্থ হচ্ছে তারা একদম ভেঙে পড়ছে যে আমার দ্বারা কিছুই হবে না। তার একটা পরীক্ষা খারাপ করার কারণে দেখা যাচ্ছে আর কোনো পরীক্ষাতেই তারা মানে ভালো করতে পারছে না। সাপোজ একজন ঢাকা ভার্সিটিতে খারাপ করলো, সে রাজশাহীতে আর চান্স পাচ্ছে না, সে আর গুচ্ছতে চান্স পাচ্ছে না। আবার যে সফল হচ্ছে সে সবগুলোতেই সফল হচ্ছে, সবগুলা ইউনিভার্সিটিতেই সফল হচ্ছে। তো এইটাকে তুমি কিভাবে দেখো? তোমার মাইক সম্ভবত মিউট আছে, একটু আনমিউট করে তারপরে কথা বলো।
জি আপু, শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ হ্যাঁ, সাইমন তোমার মাইকটা একটু আনমিউট করে তারপরে কথা বলো, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওর মনে হয় ওর মাইকের সমস্যা। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু টিএল লিমনকে করি, মানে ওই সেম প্রশ্ন টিএল লিমনের কাছে চলে, মানে আমি করছি আর কি। সত্যি বলতে এটা আমার সাথে অনেক সময় হইতো। আমি কখনো ডিউ নিয়ে স্বপ্ন দেখতাম না। আমি কখনো ডিউ নিয়ে স্বপ্ন দেখতাম না, কারণ আমি ভাবতাম আমি তো কোনো কোচিং করি নাই। তারপরে আমি এর আগে একাডেমিক কোনো পড়া পড়ি নাই। আর যারা ঢাকা শহরের ভিতরে, আমি কেবলমাত্র শুনছি যে পাবলিক ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, তখন থেকে আমি প্রিপারেশন নিচ্ছি। আর যারা ঢাকা শহরের ভিতরে আছে তারা তো জন্ম থেকে জানে যে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা নেই। তাই পরে যখন দেখি আমার প্রিপারেশন ভালো আছে, তখন থেকে ঢাকা ইউনিভার্সিটি পিছিয়ে লাগছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, শোনা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। এটা যার যার মন মানসিকতার ব্যাপার। আমি যদি আমাকে একদম ডিপ্রেশনে রাখি, তাহলে আমি ডিপ্রেশন নিব। যেমন নাটকের মধ্যে প্যারা নিলেই প্যারা, তাই না? একটাতে খারাপ হয়েছে হইতেই পারে। যেমন আমি তো একা এক্সাম দিয়েছি না, না হলে 50-60 হাজার জন এক্সাম দিয়েছি। সবাই তো চান্স পাবে না, এটা বুঝতে হবে। এটা বুঝে পরবর্তী ধাপে এগোতে হবে। হ্যালো। হ্যাঁ, নেটওয়ার্কের জন্য অনেকে মনে হয় লিভ নিয়ে নিচ্ছে তো। আমার সাথে এখন আমার লিমন আছে, আরো দুইজন ছিল, তারা মনে হয় নেটওয়ার্ক সমস্যার জন্য বের হয়ে গেছে। তো আমরা লিমনের কাছে নেটওয়ার্কে আরো নেটওয়ার্কের বাইরে সবাই। না হয় নামাজে গেছে। হ্যালো আপু। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমার আমার সত্যি বলতে আপু, আমি আপনাকে তো বলছি যে আমার হ্যাঁ ডিউ নিয়ে কোনো প্যারাই ছিল না। কিন্তু যখন বি বি ইউনিটের এক্সামের রেজাল্ট গুলা দেখলাম, যে আমি তো অন্য অন্য গ্রুপে আরো এক্সাম দিতাম, যারা কিনা, এটা জানি, হ্যাঁ এটা জানি যে অ্যাডমিশন টেস্ট একদম ভিন্ন। কখন কার মন কিভাবে কাজ করে, কার মাইন্ড কি রকম কাজ করে, সেটা বলা যাবে না। কিন্তু যখন দেখলাম আমার থেকে যারা ছাত্র গ্রুপের মধ্যে এক্সাম পেয়েছে, তারা ভালো ভালো পজিশন আছে বি ইউনিটে, তার জন্য একটু প্যারা যে আমার ডিইউ লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্যারা হবেই। হুম। আহ আর ফার্স্ট টাইম এরকম কথা বলতেছি, তার জন্য কথা আসে না আপু, বুক কাঁপতেছে। হ্যাঁ, প্রথম লাইভে আমরা। তো এখন হুম। আমি একটু নাদিম হায়দারের কাছে চলে যাব, ও খুব সুন্দর গান গায়। ও আজকে মানে আমাদের যারা চান্স পেলো এবার, তারা শুধু পড়ালেখায় ভালো না, তারা অন্য গান বাজনা অভিনয় সবকিছুতে তারা ভালো। তো তার প্রমাণ আমরা একটু দেখবো, সেটা হচ্ছে নাদিম আজকে আমাদেরকে একটা গান শোনাবে। তো নাদিমের কাছে চলে যাই। নাদিম নির্বাচনের গান গায় না। এখন নির্বাচন চলতেছে, আপু নির্বাচনের গান আগেই গায় না। মানে ক্ষমা চাচ্ছি যে গলার অবস্থা খুব একটা ভালো না, সর্দি লাগছে। তো খারাপ হইলে গালি টালি দিয়েন না। না না, কোনো গালির কোনো প্রশ্নই আসে না। এটা একদম ফ্রেন্ডলি একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে আমরা আমাদের মনের কথা শেয়ার করব, গান হবে, আড্ডা হবে, সবকিছু হবে এখানে, ঠিক আছে? মানে কোনো জি আপু, হেজিটেশনের কোনো দরকার নেই। যেরকমই হোক অবশ্যই। তুমি গান করতে পারো। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে
আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। বয়ে চলেছে যে তাই ভালোবাসার এক ধারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। থ্যাংক ইউ। অনেক ভালো হয়েছে। আমি আসলে কি বলবো, গান শোনার পরে আমি কথা বলতে পারছি না, মানে আমি এতটাই মুগ্ধ গান শোনার পরে। আমার আর কথা মানে ভাষা আমি হারিয়ে ফেলেছি যে কি বলবো, মানে এত সুন্দর গান হতে পারে, কি বলেন আপু? এত সুন্দর হতে পারে। ইনস্ট্রুমেন্ট হইতো, হ্যাঁ হ্যাঁ বলো। বললাম ইনস্ট্রুমেন্ট থাকলে আরো ভালো হইতো। ইনস্ট্রুমেন্ট থাকলে ভালো হতো, উইদাউট ইনস্ট্রুমেন্ট এত সুন্দর গলা, এত সুন্দর গান। আহ, লাইন সত্যি বাড়ি মুগ্ধ করিস। মেধার পরিচয় আসলে, মানে অনেক মেধাবী আছে, কেউ এত সুন্দর গান গাইতে পারে না। আপু সব দিক থেকে এত পাম দেন না, আমি ফেটে যাব তো ফুলে। আহ, আচ্ছা, এখন আমরা কিন্তু আড্ডাটা একটু ক্যাজুয়াল করব, আড্ডাটা একদম ফর্মাল পর্যায়ে চলে যাচ্ছে। তো এখন আমরা সবাই, সব বড় ভাইরা কোচিং সেন্টারে বলে যে তুমি যদি চান্স পাও তাহলে তোমার পিছনে লাইন লাগতে থাকবে, সেটার কোনো অভাব হবে না। তো এই এক্সপিরিয়েন্স গুলো আমি একটু শুনতে চাবো। প্রথমে লিমনের কাছে, যে তুমি চান্স পাওয়ার পরে লাইন কিরকম লাগে। অনেক আপু, অনেক। এখন পর্যন্ত মানে ইন্টার আগ পর্যন্ত কখনোই অনেকের পিছে আছি, কিন্তু কেউ কেউ বলতে কেউ একটু ফিরেও তাকায় নাই। হ্যালো আপু, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। মানে ইন্টার ইন্টার পর্যন্ত
কেউ অনেকের পিছে ঘুরছি, কেউ ফিরেও তাকায় না। কেউ ফিরে তাকায় নাই, কিন্তু এখন কি হচ্ছে হ্যাঁ, সেটা বলো, যে এখন কি অবস্থা তোমার? এখন বলতে এখন অলরেডি একটা আছে, তার মধ্যে একটা কালকে রাজি হয়ে গেছে, আরেকটা পাশের গ্রামের জেটের পাশে আপু, জেটের পাশে আপু 5 বছর ঘুরছি পিছনে, হ্যাঁ। সেটা রাজি হয়েছে গতকাল। বাহ। আর কি আর লাগে? আর মনে করেন যে এক্সাম দেওয়ার পর রাজশাহীতে দেখা করছি, ওদের সাথে এমনি ফ্রেন্ড ছিলাম, তারপরে প্রপোজ করার পরে দুই তিনবার দুই তিন জনের সাথে এরকম হয়েছে, রিলেশন ট্রান্সফার করছি, পাইছি, তারাও পাইছে। তাদের সাথে অলরেডি ব্রেকআপ হয়ে গেছে দুইজনের সাথে। আহ, অলরেডি মনে করেন যে আমার ডিপার্টমেন্টের যে যে রাজশাহীর যে যারা পড়তাম, গেছিলাম আমাদের জেলা থেকে একসাথে, তারা আমাকে অলরেডি প্লে বয় বলা শুরু করে দিছে। বাহ, এরকম লাইফটা চলুক। আচ্ছা, সত্যি বলতে এটা নাদিম জন্য হায়দার, তুমি বলো। এটাও অবাক হয়েছি যে আমি যার পিছনে দূর থেকে 5 বছর ঘুরছি, এবং কি গতকালের আগের দিনও আমি তার প্রোফাইলে যতগুলা ছবি ছিল আমার সবগুলা ডিলিট করে দিছি, গতকাল সে হঠাৎ করে রাজি হয়ে গেছে। এখন না পারতেছি এইদিকে যাইতে, না পারতেছি এইদিকে যাইতে। হিমশিম অবস্থা, কাকে রেখে হুম। কাকে ধরবো। হ্যাঁ। বাহ, খুবই চমৎকার। আহ এরপরে হচ্ছে যে আমাদের আরেকজন সদস্য, তার মাইকটা মনে হয় মিউট, সে কথা বললেও শোনা যাচ্ছে না। তোমরা একটু তাকে ইনস্ট্রাকশন দাও কিভাবে সে মাইক আনমিউট করবে। আমি অনেকবার বললাম, সে বুঝে নাই মনে হয়। হ্যালো। আচ্ছা, আহ নাদিম, নাদিম তুমি একটু ওকে একটু ইনস্ট্রাকশন দাও কিভাবে ও মাইকটা আনমিউট করবে, ওর মাইকটা মিউট হয়ে গেছে। আপু ও মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছে না। না না, ও তো লাইভে যুক্ত, ও শুনতে পাচ্ছে কিন্তু ও কথা বলতে পারতেছে না, যার কারণে ওর এই মাইকটার কারণে ও কথা বলতে পারছে না আর কি, মাইকটা মিউট। ভাই আপনি MIC ওখানে ক্লিক করেন, তাহলে আনমিউট হয়ে যাবে। কোনো তো মানে সারা শব্দ কিছুই দিচ্ছে না আপু। উনি দেন। ও লিভ নিয়ে নিয়েছে। আপু হ্যাঁ, আমরা একটু আবার নাদিমের কাছে আসি। তোমার এক্সপিরিয়েন্স বলো যে কিরকম লাইন লাগলো, কয়জনকে হ্যাঁ বললা, কয়জনকে না বললা, সেই ব্যাপারটা। আপু এইসবের প্রতি খুব একটা মানে কিউরিসিটি নাই। এখন আপনি যদি বড় আপু হিসেবে একটা অফার করেন তাহলে ভেবে দেখা যায়। আহ, যাক, ঠিক আছে তো নাই। তো এটা কিন্তু অনেক স্টুডেন্টের মানে করতো যে হ্যাঁ, যদি চান্স পাও তাহলে এরকম লাইন লাগবে। এইটাই একটা মোটিভেশন ছিল স্টুডেন্টদের, যে হ্যাঁ আমাকে চান্স পেতে হবে, পেলে আমি একটা লাইন পাবো, হ্যাঁ হচ্ছে বিষয়। না, এগুলা থেকে এখন বের হয়ে গেছি গে, এখন আর এগুলা করব না। তবা পড়ছি আপু, সত্যি বলতে কি তবা পড়ছি। হ্যাঁ, বের হয়ে যাওয়া হ্যাঁ, এগুলা থেকে বের হয়ে যাব। এখন যে ফ্রেশ মাইন্ড আছে, এখন এই ফ্রেশ মাইন্ডে থাকবো। আহ, যাক, আমরা
আড্ডাটার খুব মানে চমৎকার একটা পর্যায়ে, মানে আমরা কত কিছু জিনিস আলোচনা করলাম আজকের এই আড্ডায়। যারা লাইভটা দেখে নাই তারা অনেক কিছু মিস করলো। তা তোমাদের যারা যারা হুম। লাইভটা দেখছো তাদের দায়িত্ব হবে লাইভটা অবশ্যই শেয়ার করা তোমাদের ফ্রেন্ডদেরকে, এবং যারা যারা দেখে নাই তাদের আমরা কাছে পৌঁছানো আর কি। আপু আমরা তো হ্যাঁ। গোলাপ নিতে পারলাম না, একটা করে গোলাপ আহ, দেখাই দেন আমাদের, যে গোলাপ। এটা আসলে আফসোসের বিষয়, অনলাইন হওয়ার কারণে আমরা আহ, যে ক্রেস্ট দেয়া সেটা আমরা দিতে পারলাম না, কিন্তু আমরা তো সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করলাম তাই না? তোমাদের জন্য, জি আপু, তোমাদেরকে অবশ্যই। উদ্দেশ্য করে তোমাদের কথা শুনলাম, আড্ডা দিলাম, এটা তো তোমাদের জন্যই। সো এটা আসলে আমি আড্ডা হবে দুঃখিত। যদি হয়ে যায় আমার মতে, সেখানে যা টিএসসি তে দিব আপু। আহ, আমরা অফলাইনে আয়োজনটা করতে পারলাম না, তাহলে আমরা ক্রেস্টও দিতাম। সেটার বদলে আমরা তো গান শুনলাম, গানটা কিন্তু একটা টেস্টের চেয়েও বড় কিছু। তো আমরা নাদিমের কাছ থেকে একটু আবার আসি, যে তোমাকে আমি আরো একটু জ্বালাবো। তোমার গান শুনে আমি মুগ্ধ। আরেকটা গান শোনাতে হবে। আরেকটা গান শোনাবো। হ্যাঁ। এটা একটু বলি আপু, বেশি না। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে। আপু ভুলে গেছি, সরি। অন্য একটা বলি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। ফোটালে আমার মুখে সুখের ভাষা। ও, ও, এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি। শেষ আপু। বাহ, চমৎকার। আমাদের আরেকজন মেম্বার মনে হয় লিভ নিয়ে ফেলছে নেটের সমস্যার জন্য। আপু এবার আপনি একটা শোনান। আহ ও লিভ না নিলে তো শোনানো যেত, এখন তো সদস্যই নাই। আরেকজন মাইক মিউট, কথা শোনা যাচ্ছে না। এমনিতেই শোনান, সমস্যা নাই। আহ, ও, লিমন গেছে হচ্ছে নামাজ পড়তে, 6 মিনিট টাইম চাইলো। তো 6 মিনিটে আমরা লাইফটাতে অন্য কিছু করি, ও আসুক দেন হচ্ছে আমরা
আহ আড্ডাটা আর একটু কন্টিনিউ করতে আমার ভালো লাগতো, কারণ বিদায় তো নেওয়া হলো না, সবাই একসাথে বিদায় নিলে আরো ভালো হতো হতো তার আগেই বের হয়ে গেল নামাজ পড়বে দেখে আর কি। তো নাদিমের কাছে আসি, এখন হচ্ছে যে তোমার মানে এক্সাম শেষ, প্যারা শেষ, এখন এই যে অবসর টাইমটা পাচ্ছো এই টাইমটা কিভাবে কাটাবা? এখন আপু ফোনে মানে অধিকাংশ সময় চলে যায়, আর বাসায় আম্মুকে আব্বুকে কাজে সাহায্য করি, আর মাঝে মধ্যে গল্পের বই পড়া হয়, এই আর কি। গল্পের বইয়ের মধ্যে কার বই বেশি ভালো লাগে? উম মানে সেইভাবে এক এক লেখকের অনেকগুলা বই পড়া হয় নাই, তবে শরৎচন্দ্রের 2টা উপন্যাস পড়ছি, আর আপনার হুমায়ুন আহমেদের 2-3টা পড়ছি। তবে হুমায়ুন আহমেদের গুলাই ভালো লাগছে আর কি, আর ইসলামী অনেক কয়টা বইও পড়ছি আর কি। আচ্ছা, এখন ক্লাস শুরু হয়ে গেলে পরিকল্পনা কি, মানে তখন প্ল্যানিং কি থাকবে, অথবা ভার্সিটি লাইফ শেষ হলে প্ল্যানিং কি, মানে ইন ফিউচার কি করতে চাও? বিসিএস, তারপরে আরো আদার্স অপশন, কোনটাতে তোমার মানে কি হতে চাও হ্যাঁ আর আপু, কি? উম, মানে ল নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানে আনফরচুনেটলি সেটা তো মিস হয়ে গেছে। এখন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করে আর কি বিসিএস দিতে চাই। আর ইচ্ছা আছে যে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে মানে অ্যাডমিশন দিব আর কি, মানে ওখানে পড়ার ইচ্ছা আছে। আর ভবিষ্যতে বিসিএস ক্যাডারে হয়ে প্রশাসনে যাইতে চাই আর কি। আর এখন ডিপার্টমেন্টালি মানে পড়াশোনাটাই ভালোভাবে কন্টিনিউ করতে চাচ্ছি। আবার সাথে হয়তো দুই তিনজনকে পড়ালাম, এইভাবে মানে পার করতে যাচ্ছি আর কি। আচ্ছা, বেশ চমৎকার কিছু মানে কথাবার্তা। তো এরপর হচ্ছে যে বিসিএস হচ্ছে টার্গেট, বিসিএস হচ্ছে তোমাদের নেক্সট যে টার্গেট সেটা। আর জি। যদি বিসিএস না হয় তাহলে সেই ক্ষেত্রে আদার্স অপশন কি? আদার্স অপশন বলতে আপনার পিএসসির তো অনেক ধরনের ওই যে চাকরি আছে আর কি, যেমন নন ক্যাডারের অনেকগুলো চাকরি আছে, তখন সেটা ভেবে দেখা যাবে। তবে দৃঢ় মনোবল নিয়ে আগালে আশা করা যায় ইনশাল্লাহ সফলতা আসবে আপু, আর পরিশ্রম যদি করা যায় ঠিকভাবে। আহ ওর নামাজ শেষ হতে হতে মনে হচ্ছে। শেষ করে দেওয়াই বেটার আপু, আবার একজন কখন আসবে। হ্যাঁ হ্যাঁ, ওরা বের হয়ে গেছে, ওদের একটু সমস্যা তো। আজকে লাইফটা আমার ওদেরকে ছাড়াই শেষ করতে হচ্ছে, কোনো কিছু করার নাই, আসলে অনলাইন মানে একটু ঝামেলা, আমাদেরকে পড়াতে হবে। জি বাট জি। তারপরেও লাইফটা আমরা অনেক কিছু শেয়ার করলাম, অনেক আড্ডা দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা সংবর্ধনা দিতে চেষ্টা করেছিলাম, সেটা করতে না পারলেও আমরা মোটামুটি একটা আয়োজন করার চেষ্টা করেছি। আর নাদিম, তোমাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে তুমি থ্যাংক সময় ইউ। দিলা, এত ব্যস্ততার ভিড়ে আমাদেরকে সময় দিলা, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর লাইফটা তোমার যত ফ্রেন্ড আছে বা যারা ছোট ভাই বোন তাদেরকে শেয়ার করে দিবা, তাদের কাছে তোমার এই লাইফটা একটা ইন্সপিরেশন হবে, যে জি তোমাকে দেখে অবশ্যই। তারা শিখবে কিভাবে চান্স পেতে, কিভাবে চান্স পাওয়ার যে সংকল্প সেটা তৈরি করতে হয়। তো সবাইকে এটাই বলবো যে আমরা আজকে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনলাম, একজনের না 3 জনের কথা শুনলাম, যেটা আসলে যারা পরীক্ষা দিবে নেক্সট টাইমে আপু তাদের কাছে একটা আরেকজন তো ছিল, ইন্সপিরেশন ও কি থাকবে। চলে গেছে না? ওর নেটের সমস্যা, একটা মেয়ে দেখলাম নাকি। হ্যাঁ হ্যাঁ, ওদের সবারই নেটের সমস্যা, যার জন্য ওরা মাঝে মধ্যে ঢুকলো আবার বের হয়ে গেল। ও ও কি ওদের নেটে ঢাবিতে খুবই, চান্স পাইছে? ওই যে আরেকজন মেয়েটা দেখলাম। না না, ও ঢাবিতে চান্স পায়নি, ও হচ্ছে গান শোনানোর জন্য আসছিল, ও হারমোনিয়াম দিয়ে গান শোনাবে, কিন্তু আনফরচুনেটলি ও বের হয়ে গেল, কিছু করার নাই। তো আপাতত যেহেতু কেউ নাই, লাইভটা আমার এখানে শেষ করে দিতে হচ্ছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, লাইভটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ওকে।